ওনার মায়ের কবরের পাশে মেয়েটা শুয়ে আছে আর আমার হাজবেন্ড খারাপ কাজ করতেছে। আর আমি তখন লাইট মারছি। লাইট মারার পর দেখছি আমার হাজবেন্ডের পণ্যে কোনো কাপড় নাই, মেয়েটার পণ্যে শুধু জামা আছে, সালোয়ারটা নাই। লাইভ চলতিছে ওখানে, পুরো লাইভ কন্টিনিউ পরকীয় চলতিছে। তখন আমি বললাম, মেয়েটাকে বললাম, আমার হাজবেন্ডকে বললাম এটা কি ঠিক, আর মেয়েটাকে বললাম যে এটা কি। আপনি আল্লাহর কসম করে বলতে পারেন যে ঘটনাটা সত্য? আল্লাহর কসম, যদি আপনি কোরআন নিয়ে বলতে পারেন আমি কোরআন নিয়ে বলবো এটা সত্য কথা। আপনার কারণ এই সন্তানের লাইফটা, কসম, এটা সত্যি ঘটনা? হ্যাঁ আমার সন্তানের কসম, আমার একটা আপনি নিজে সন্তান। চোখে দেখছেন? হ্যাঁ আমি নিজের চোখে দেখছি। কেউ যদি এরকম নিজের ভাস্তি যদি এটা করে, সেই মহিলাটা কি করবে আপনি আমার বুঝান, আমার বলেন, আমার বুঝান। সম্ভব না। সে এটা কি করলো, এটা করলোটা কি, কারণ সে কি হয়। থামেন। আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হন কিংবা মানসিকভাবে ম্যাচিওর না হন, এই ভিডিও এরপরে আর দেখবেন না, থেমে যান। আমাদের সমাজে এমন অনেক কিছু ঘটছে যেগুলো আমি প্রচার করছি সচেতনতার জন্যে, প্রতিবাদের জন্যে, প্রতিকারের জন্যে। যাদের মন দুর্বল এবং আপনারা মনে করছেন অনেক কিছু নেওয়ার ক্ষমতা নেই কিংবা বয়স 18 নিচে, প্লিজ স্কিপ করুন। বাকিরা ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, লিখবেন আপনার কথাটা। আপনার চোখের হ্যাঁ, সামনে এটা, এবং আমি নিজের চোখে দেখার পরে আমি পরকিয়া করছি, যেটা বাস্তব কথা। আমি করতে চাই। ওই মেয়ের মায়ের কবরের পাশে, মেয়ের মার কবরের পাশে। ও মাই গড, দুনিয়া কই যাচ্ছে রে বোন, কি কোন আপনি এটা? যেখানে আমার মা শুয়ে আছে সেখানে আমার হাজবেন্ডের সাথে এটা করছে। ও মাই গড, তো আপন চাচা? আপন চাচা। পরে আমি ওখান থেকে ব্যাগ রাখি বাসায়। ওই মেয়েটার বয়স কত ছিল আপা? 18 বছর। সে কি বিবাহিত না অবিবাহিত ছিল? বিবাহিত ছিল, তার হাজবেন্ড তার হাজবেন্ড বাহিরে থাকতো। ও মাই গড, আপনি আমার পরে আমি ওখান থেকে ব্যাগ ঘুরে আসি। ব্যাগটা ঘুরে আসার পরে বাসায় থাকি। ও মাই গড, আমি এটা মানে স্বপ্নেও চিন্তা করতে পারি না, কল্পনাও করতে পারি না যে মানুষ এত নিচে নামতে পারে। পরে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি আমার নেওয়ার ক্ষমতা শেষ, অ্যাকচুয়ালি আমি নিতে পারতাছি না, আমার মাফ করে দেন। আমি অনুষ্ঠানটা শেষ করি। আমি বিকৃত হয়ে যাইতেছি, আমার মাথা কাজ করতেছে না। বাইরে যাওয়ার সময় উনি আমার সাথে 3 মাস আমার সাথে ঘুমায় না। আপনার আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার মানসিক বা শারীরিক কোনো রকমই সম্পর্ক ছিল না? না, এতটা ছিল না। অনেক মারধর করতো আমাকে। এরকম হয়তো আমি তো সেই টাকায় আপনি আপনার পরকীয়া বয়ফ্রেন্ড দিতেন? হ্যাঁ, কিন্তু সে আমাকে টাকাটা দিয়ে দিত। সে কখনো আমার থেকে 1 টাকা নেয়নি, মিথ্যার কথা বলবো না। আপনি কান্নাকাটি করতেছেন, আপনি নাকি কাঁদতেছেন যে আপনার অসুবিধা করছে দুনিয়াতে, আপনি তার বিচার চান, আপনাকে ঠকাইলেন তো আপনি একজনের ঘর করতেছেন, আপনার পেটের ভাত পর্যন্ত দিতেছে আরেকটা লোক, আপনি গিয়ে শুয়ে বেড়াইতেছেন আরেকটা লোকের সাথে, এবং ওই লোকটা যখন বন্ধ করলো আপনার সাথে সম্পর্ক, তখন গিয়ে আপনি কান্নাকাটি করতেছেন। আরে ভাই, সে 10 জনের সাথে তো শুইতে পারে, সে তার ভাই বউর সাথে শুইতেছে, আপনার সাথে শুইতেছে, আরো 10 জনের সাথে শুচ্ছে, বা যা ইচ্ছে করতেছে, কিন্তু অপরাধী সে চেয়ে বেশি তো আপনি। এই ঢঙের কান্না আপনি আমার সাথে করেন না, আপনারে কেউ জোর করেন। এই রাস্তা আপনি নিজে পছন্দ করছেন, আপনি নিজে যোগাযোগ করছেন, আপনি নিজে গিয়ে শুইছেন তার কাছে, আপনি নিজে গিয়ে এখনো কাঁদতেছেন। এই সম্পর্ক আপনি এখন ধরে রাখতে চান, এটা একটা নেতিবাচক সম্পর্ক, এটা একটা পরকীয়া সম্পর্ক, এটা একটা অন্য মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক, আপনি ধরে রাখতে চান। তাহলে আপনি কিসের ঢঙে কাঁদেন আমারে বুঝান তো? আপনি কেন বিচার চাইতে আসছেন? আমাকে জোর করা হয়েছে দেখে তো আমি বন্ধ করে দিয়েছিলাম। আমি তাকে বন্ধ করে দিয়েছিলাম। কিভাবে জোর করছে আপনাকে সম্পর্ক? সে আমাকে জোর করছে, সে অনেক ভাবে আমাকে জোর করছে। আমার বিভিন্ন রকমের ট্রিক্স দিয়ে আমাকে বলা হয়েছে। আমি শুনতে পাচ্ছি, বলো আমাকে যে কিভাবে জোর করছে, আমি জোরের কারণটা শুনতে চাই। যখন তার সাথে বললাম যে আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, আপনি চলে যান, আমি তো আপনাকে ব্লক করে দিছি। সে আমায় বলে আমি তোমার বাসায় মিডিয়া নিয়ে যাব। আমি কি তোমার বাসায় চিনি না? তোমার বাসায় যাব, তোমাকে সবার কাছ থেকে হাতে পায়ে ধরে তোমাকে ভিক্ষা চাবো,
তারপরে যখন আমি বুঝলাম যে না, সে যদি কখন এটা করে ফেলে তাহলে তো আমার জীবনে যতটুকু বাকি ছিল সেটাও আর থাকবে না। তখন আমি বাধ্য হয়ে আচ্ছা, আচ্ছা। মানে আপনার জামাইর টাকাও দরকার আপনার, আবার আপনার পরকীয়া বয়ফ্রেন্ডের শারীরিক সম্পর্ক আপনার দরকার। দুটোই ছাড়বেন না। তাই না বোন? ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি 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 বলি ভাই শুনেন, পরে আস্তে আস্তে আমার জামাই আমাকে আর টাকা দিত না। সে জানি না আমার সাথে কথা বলতো না, আমাকে টাকা দেওয়াও বন্ধ করে দিত, কথা বলতো না। লাস্টে আমি আমার বাবার টাকায় চলতাম, আমার বাবা আমাকে টাকা দিত, ওটা দিয়ে আমি সংসার চালাইতাম, আমার ছেলেকে পড়াইতাম। এখনো কিন্তু আমার বাবাই টাকা দেয়, সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে না, আর সে আমাকে টাকাও দেয় না। আর কোনো ছেলেকে বিশ্বাস করেন না, আমি ভুল করছি, অনেক ভুল করছি। আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে বোন, তুমি বলতেছো কোনো মেয়ে যেন কোনো ছেলেকে বিশ্বাস না করে। এই ভিডিও দেখার পরে কোনো ছেলে কোনো মেয়েকে, বিবাহিত বউকেও বিশ্বাস করবে যে যার জন্য খানা পড়া টাকা দেওয়ার জন্য একটা ছেলে জীবন দিয়ে দেয়, সে আর একটা ছেলে পরকীয়া একজন ছেলের কে বিশ্বাস যেন না করে, এটা উপদেশ দিতেছে। কি বলবো না, আমার কাছে বড় অদ্ভুত লাগলো দুনিয়াটা, বুঝছো? বাট এনিও, কেউ স্বামীকে ঠকায় না, কখনো না। স্বামীর মতন কেউ হয় না, লাইফ পার্টনার হয় না। আমি এই ছেলেটাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। আমি এই ছেলেটার জন্য আমি লাইফ সাপোর্টে থাকছি 7-8 বার, কিন্তু এই ছেলেটা কখনো আমায় বুঝলো না। আমার কখনো এই ছেলেটা আমি যেতে চাইনি, আমার লাইফে ঢোকার পরে আমার জীবনটা সাক্ষাৎ করে দিছে। আমি চাই না কখনো তো আমার মতন কোনো মেয়ে এটা করুক। সে ছেলে একদিনকার জন্য হলেও বুঝতে পারবি যে মানুষ ঠকানো আর আল্লাহর পবিত্র কোরআন সে মিথ্যা কথা বলার শাস্তিটা কি। আমি আজ থেকে ভালো যাও, তুমি ধর্মের কথা বইলই না, মানুষ ঠকানোর কথা বইলো না, ঠকবাজ বোন তুমি। সরি, ওর যে 100 কোটি গুণ বেশি ঠকবাজ তুমি ওই ছেলের চাইতে। সে কারো ঘরের জামাই না, তুমি একজনের ঘরের বউ, একজনের মা। সো তুমি এই ঢং, এই নাকি কান্না তুমি দিও না, তোমারে মানায় না। মেয়েদের প্রতি ইজ্জত নষ্ট হয়ে যাবে। ছেলে ন্যাংরা হোক, খুড়া হোক, যেটাই হোক, তাকে নিয়ে সংসার করুন, না হলে রাস্তায় নাই গার্মেন্টস করে খান, কোনো কিছু করে খান, কিন্তু কোনো পরকীয়া লিপ্ত হবেন না, আর কোনো ছেলেকে বিশ্বাস করেন না। আমি নিজে এখন মরে একটা জ্যান্ত লাশ, পৃথিবীর উপর আমার বাঁচার কোনো অধিকার নেই। আপু, তুমি আমাকে বলতে পারো যে তুমি কেন নেতিবাচক হওয়ার চেষ্টা করলে, বা কি এমন তোমার জীবনে ঘটছিল যে কারণে তুমি তোমার জীবনটা এইভাবে শেষ করতে চাইলা? তুমি যদি অনুমতি দাও আমাদের। হ্যাঁ, বলবো। কারণ আমি এই রাস্তায় ছিলাম না, আমি শুধু আমার হাজবেন্ডের কারণে আমি পরকীয়া লিপ্ত হয়ে চলে গেছি। সব দোষ আমার হাজবেন্ড। কেমন? আমার হাজবেন্ড মনে হয় আমার থেকে কোনো সুখ শান্তি কম পেত। যখন আমি বাসায় থাকতাম আমার হাজবেন্ড আমার সঙ্গেই থাকতো, কিন্তু কিছু কিছু সময় আমার হাজবেন্ডের কিছু কিছু চরিত্র আমার ভালো লাগতো না। যেরকম ওনার ভাইয়ের মেয়ের সঙ্গে দেখি মানুষ বলে বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলে, আমি বিশ্বাস করতাম না কখনো। ভাইয়ের মেয়ের সাথে? হ্যাঁ, ভাইয়ের মেয়ের সঙ্গে। তোমার হাজবেন্ডের আপন ভাইয়ের মেয়ের সাথে? হ্যাঁ, আপন ভাইয়ের। ও মাই গড, সেন্সেবল তো কোন কথা? হ্যাঁ, আমি সেন্সেবল। আমি এটা কখনো, হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। আমার অনেক ঘটনা আছে, এর পিছনে অনেক কাহিনী আছে। পরে এরকম যখন আমি দেখলাম, মানে বিভিন্ন রকম মানুষ বলে দেখ তোর হাজবেন্ডের সাথে এরকম দেখি, তা আমি বলতাম না, আমি এটা বিশ্বাস করি না। কারণ যেহেতু সে তার ভাইয়ের মেয়ে, এটা সম্ভব? কখনো না। ভাইয়ের মেয়ে আর নিজের মেয়ে তো আলাদা না, এটা তো কখনোই সম্ভব না। পরে আমি এই জিনিসটা একদিন ফলো করি, মানে আমার তখনও বিশ্বাস হয় না, কিন্তু আমি একটা পুকুরে গোসল করি। ওই পুকুরে মেয়েটাও ছিল, আমার হাজবেন্ড ছিল, আমি ছিলাম। থাকার পরে আমি চলে আসছি, আমি দেখলাম যারা গোসল করতে যায়, আমি তো মাইক না করে চলে আসলাম। আসার পরেও কিন্তু তারপরে ভাবছি না, এটা ঠিক না। পরে আবার কিছুক্ষণ পর যাওয়ার পর দেখছি আমার হাজবেন্ডের কাঁধের উপর ওই মেয়েটার হাত। আমার তখন অনেক খারাপ লাগছে, তাই আমি বলছি কি ব্যাপার, তুমি এখানে কি করছো, তুমি এখন ওঠো না কেন? আমি ওনাকেও বকা দিছি, ওনাকেও বকা দিছি। মেয়েটা চলে গেল, আমার হাজবেন্ড বাসায় গেল। আসার পরে কিছুক্ষণ পরে ওনার সাথে আমার একটু কথা কাটাকাটি হওয়ার পরে
রাত্রে একটু কথা কাটাকাটি হতে হলে উনি আমাকে গালে 2টা থাপ্পড় দেয়। মানে আমি কেন ওনাকে বললাম, কিসের জন্য বললাম, উনি ওনার মেয়ে হয়, মেয়ে সম্পর্কে কেন খারাপ কথা বললাম, কিসের জন্য বললাম, এই বিষয় নিয়ে উনি আমাকে 2টা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভালো আমি হয়তো মাইন্ড করবো না। পরে সে চলে গেল। যাওয়ার পরে রাত্রে ঘুমানোর সময় ঘুমাইছি, আমি ওনার গায়ে টাচ করি, উনি আমার হাতটা সরিয়ে দেয়। আমার সাথে উনি আমার যেটা মন চায় সেটা উনি আমাকে দিবে না, কারণ ওনার তার এটা ভালো লাগবে না এখন। পরে আমি এরকম আস্তে আস্তে আর কিছু বললাম না। না বলার পরে ওনার যে লুঙ্গিটা পরনে, ওনার লুঙ্গির সঙ্গে আমার 3 পিসের একটা গিফটকে আমি মেরে রাখছি, যাতে উনি উঠে গেলে আমি বুঝতে পারি। তখন 2টা বাজে। তখন উনি উঠবে আর কি, আমার চোখের উপর এরকম করে দেখতেছি যে আমি আসলেই ঘুমাইছি কিনা। তারপরে আমি আর কিছু বলি না, উঠতে গেছে। আমি বলি, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ঘুমাও। বলে আমি বাথরুমে যাবো। আমি আর কোনো কিছু বলিনি। ঠিক আছে, এই তো গেল, উনি আর নাই। নাই 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 বলতে নাই। পরে আমার সন্দেহ হওয়ার পরে আমি ঘর থেকে লাইট নিয়ে আমি তার দেখতে গেলাম সে কোথায় আছে। যাওয়ার পরে আমি ওনার বাসায় যাই, দেখি গেট খোলার পর অনেক ঘরে যাই, ঘরে নাই। তখন আমার আরো বেশি সন্দেহ হয়। আমি চারিদিক দেখছি, কোথাও তাকে পাইনি। তারপরে যখন ওনার মায়ের কবর ছিল, ওনার মায়ের কবরের পাশে মেয়েটা শুয়ে আছে আর আমার হাজবেন্ড খারাপ কাজ করতেছে। আর আমি তখন লাইট মারছি। লাইট মারার পর দেখছি আমার হাজবেন্ডের পরনে কোনো কাপড় নাই, মেয়েটার পরনে শুধু জামা আছে, সালোয়ারটা নাই। লাইভ চলতিছে ওখানে, পুরা লাইভ কন্টিনিউ পরকীয় চলতিছে। তখন আমি বললাম, মেয়েটাকে বললাম, আমার হাজবেন্ডকে বললাম, এটা কি ঠিক? আর মেয়েটাকে বললাম যে এটা কি? রাগারাগি করার পরে আমি সোজা আপনার চোখের হ্যাঁ, সামনে এটা, এবং আমি নিজের চোখে দেখার পরে আমি পরকীয়া করছি, যেটা বাস্তব কথা। আমি করতে চাই ওই মেয়ের মায়ের কবরের পাশে, মেয়ের মার কবরের পাশে। ও মাই গড, দুনিয়া কই যাচ্ছে রে বোন, কি কোন আপনি এটা? যেখানে আমার মা শুয়ে আছে সেখানে আমার হাজবেন্ডের সাথে এটা করছে। ও মাই গড, তো আপন চাচা? আপন চাচা। পরে আমি ওখান থেকে ব্যাগ রাখি বাসায়। ওই মেয়েটার বয়স কত ছিল আপা? 18 বছর। সে কি বিবাহিত না অবিবাহিত ছিল? বিবাহিত ছিল, তার হাজবেন্ড তার হাজবেন্ড বাহিরে থাকতো। ওকে, ও মাই গড, আপনি আমার পরে আমি ওখান থেকে ব্যাগ ঘুরে আসি। ব্যাগটা ঘুরে আসার পরে বাসায় এসে ও মাই গড, আমি এটা মানে স্বপ্নেও চিন্তা করতে পারি না, কল্পনাও করতে পারি না যে মানুষ এত নিচে নামতে পারে। পরে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে আপনি আমাকে, আমি সরি এইভাবে জিজ্ঞেস করতেছি, আপনি আল্লাহর কসম করে বলতে পারেন যে ঘটনাটা সত্য? আল্লাহর কসম, যদি আপনি কোরআন নিয়ে বলতে পারেন আমি কোরআন নিয়ে বলবো এটা সত্য কথা। আপনার সন্তানের কসম? এটা সত্যি ঘটনা? হ্যাঁ, আমার সন্তানের কসম। আমার একটা আপনি নিজে সন্তান। চোখে দেখছেন? হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি। আমি ওখান থেকে বাসায় আসার পরে আসছি। বাসায় আসার পরে আমার বাসায় 1 বোতল নতুন আমার শ্বশুর নিয়ে আসছিল কলা গাছে। এরপরে তো আপনার বেঁচে থাকার কথা না। তখন আমার সন্তানের বয়স ছিল মাত্র 3 বছর 3 মাস, রানিং ভাবে চলে। তখন আমি আমার সন্তানের দিক তাকাই একবার, মার কথা চিন্তা করি একবার, বোতলের দিক তাকাই একবার, যে আমি কি দেখলাম, এটা কি? সে বাসায় আছে, আমার হাত ধরে আমার পা ধরে কান্না করে, আমার ভুল হয়েছে, কিন্তু না, আমি তো তার সাথে থাকবো না, আমি চাই না, কারণ সে এটা কি করলো, এটা কি, কারণ সে কি হয়। তারপরে আমি ওই বোতলটা নিয়ে আমার সাথে কাড়াকাড়ি হতে হতে আমার পুরো শরীরে পুড়ে যায়, আমি খেতে পারি না। পরে তার সাথে আমার কোনো কন্টিনিউ কথা নাই, সে উপরে ঘুমায় আমি নিচে ঘুমাই, এরকম করতে করতে কন্টিনিউ 7-8 মাস চলে যায়। তার সাথে আমার কোনো কথা না, আমি রান্না করি, সে খাবার খায়, আবার তার মতন সে চলে যায়। পরে এরকম করতে করতে তাই তো না, তারপরে বিদেশ যায় না, বাংলাদেশে থাকে। থাকার পরে তার আরেকটা ভাগ্নের সাথে সম্পর্ক হয়, সেটা হলো তার বোনের মেয়ে, নিজের না পাড়া প্রতিবেশী, তার সাথে তার কথা হয় ফোনে, এভাবে পরকীয়ার বিষয়ে কথা হয়। সেই মেয়েটা অনেক উল্টাপাল্টা কথা বলে, আমি সেটা শুনে ফেলি। বরাবর এই মেয়েটাকে আমি ডাক দিয়ে একটা থাপ্পড় মারছিলাম আর বলেছিলাম, আচ্ছা তোর সম্পর্কে হয় মামা, তুই বিয়াদব কেন, এত বিয়াদব কেন? 200 টাকার লোভে তুই আজেবাজে সংসার করিস?
এই তোর কি সম্মান নেই, আর ওই তুই কি হয় ওই। তারপর থেকে কিছুদিন পরে সে বাহিরে চলে যায়। তার জন্যই সে আমার পরকীয়া লিপ্ত হওয়া, আমার বাজে কাজ করার জন্য আমার পিছনে আমার হাজবেন্ডের দোষ। আমার এখানে কোনো দোষ নেই। মানুষ যদি আমায় খারাপ বলে, সারা পৃথিবী খারাপ বলুক, কিন্তু ভাই কেউ যদি এরকম নিজের বাঁচতে যদি এটা করে, সেই মহিলাটা কি করবে আপনি আমার বুঝান, আমার বলেন, আমার বুঝান। সম্ভব না। আমি আমি আমার নেওয়ার ক্ষমতা শেষ। অ্যাকচুয়ালি আমি নিতে পারতাছি না, আমার মাফ করে দেন। আমি অনুষ্ঠানটা শেষ করি। আমি বিকৃত হয়ে যাইতেছি, আমার মাথা কাজ করতেছে না। আমি একজন বিবাহিতা মহিলা, আমার পরিবার আছে, একটা সন্তান আছে। আমার পরিবার থেকে আমাকে বিয়ে দেয়, সেখানে দুর্ভাগ্য, মানে ওটা আমার দুর্ভাগ্য। 3 মাসের সংসার ছিল, ছেলেটার শারীরিক সমস্যা ছিল, সেখানে আমার সংসার জীবন হয় না। আমি বাসর রাতে ওখান থেকে চলে আসি ওনাকে মেরে ধরে, মানে ওখানে আর থাকিনি। বাবার বাড়িতেই 3 মাস ছিলাম। তারপরে ওনার অনেক ট্রিটমেন্ট করার পরে ছেলেটা ভালো হয়নি। বাবা মাই বিয়ে দিচ্ছিল, আমি বিয়ে করতে চাইনি। পরে আমার জীবনটা ওখান থেকেই শেষ। লেখাপড়া করতেও পারিনি। ক্লাস 9 থেকে আমাকে বিয়ে দেওয়া হয়, তখন আমার বয়স ছিল ছোট। পরে আমার ডিভোর্স হয়ে যায়। আমার জীবনের মূল্য হয় 3 লক্ষ টাকা। ডিভোর্স হওয়ার পরে আমি ওখানেই থাকার পরে একটা বিষয় নিয়ে আমি ঢাকাতে চলে যাই। মানে বিভিন্ন রকমের মানুষের কথা, মানুষ অনেক কথা বলতো, বাড়ির লোক বলতো, বাবা বলতো, মা বলতো, এমনকি খাইতে গেলেও কথা বলতো, শান্তিতে জিনিসটা দিত না। পরে ঢাকাতে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে গার্মেন্টসে জব করি। করার পর আমার একটা ছেলের সাথে পরিচিত হয়। সেই ছেলে আমার সব বিষয় জানে। জানার পরে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে আমি শ্বশুর বাড়িতে আসি। এখানে আসার পরেও আমাকে অনেক অনেক কষ্ট করতে হয়, খাইতে দেয় না। মানে 5 জন সদস্যর তিন কোটো চাল দিত। মানুষ সবাই খাবার খাওয়া শেষে আমি পানি খাইতাম, খিদা লাগলে আরো পানি খাইতাম বেশি, সব সময় পানি খাইতাম। মানে এতটাই খিদা লাগতো, থাকতে পারতাম না, শুধু কলের পানি খেতাম। তখন আমার হাজবেন্ড বেকার ছিল, কোনো কাজকর্ম করতো না, মানুষের বাসায় বাসায় কাজ করতো, এখানে ওখানে কাজ করতো। আমার একটা ননদ ছিল, তাকে সবকিছু দেওয়া হতো, কিন্তু আমাকে কিছু দেওয়া হতো না। আমার শাশুড়ি খুব অত্যাচার করতো, খাইতে দিত না ঠিক মতন। প্রতিদিন গাবলা গাবলা আলু সেদ্ধ করতো, আর অল্প একটু করে ভাত দিত, আর এই আলু সেদ্ধটাই দিত খাইতে। ওনারা ঠিকঠাক, আমি অনেক কষ্ট করছি। তারপরে বেশ কিছুদিন পরে আমাকে আলাদা করে দেওয়া হয়। শুধু আমার ভাগ্যে 1 পোয়া চাউল, 2টা কাঁচামরিচ আর একটা আলু, এটাই জোটে। পাশের বাসার থেকে আমায় ওনারা পাতিল দেয়, হাঁড়ি দেয়, ওটাতেই আমি রান্না করে খেতাম। তারপরেও আমি কখনো তার হাত ছাড়িনি, এখানেই থাকতাম। অনেক অত্যাচার করতো, তাও থাকতাম। আমার আশেপাশের মানুষ আমাকে সাহায্য করতো, আমি কখনো তাকে ছেড়ে যাইনি। লাস্টে সে আস্তে 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 প্রায় 2 বছর পরে পরকীয়া করতে শুরু করলো। বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো, আমাকে মারধর করতো, নেশাও করতো। তখন সে গাড়িতে থাকতো। থাকার পরে আস্তে আস্তে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিই এক সময়। দিয়ে আমি যখন চলে যাই তখন উনি সেকেন্ড হাজবেন্ড কে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি ডিভোর্স দিয়ে চলে যাই। মানে ওনার পরকীয়া সম্পর্কের জন্য কিন্তু আমি নষ্ট হয়ে গেছি। তারপরে ওনার আমার গ্রাম থেকে কিছু মানুষ আমাকে আবার নিয়ে আসে, আনার পর ওনার সাথে আমার আবার বিয়ে হয়। তারপরে আমি এখানেই থাকি। উনি ওই সম্পর্কটা কন্টিনিউ চালিয়ে যায়। কিছু সময় ভাগ্নের সাথে আমি নিজে ধরছি, মোবাইলে অনেক খারাপ খারাপ কথা শুনছি। কিছু সময় বড় ভাইয়ের বউর সাথে, কিছু সময় অনেক বিভিন্ন মানুষের সাথে আমার সাথে এরকমই করে কথা বলতো। বলার পরে ওর থেকেই কিন্তু যখন আমি ভালোবাসাটা আমার কমে গেল, তখন আমাদের এখানে একটা ছেলের সাথে আমার পরিচিত হয়। হতে হতে ওই ছেলের সাথে আমার কথাবার্তা শুরু হয়। আমার হাজবেন্ডের কারণে কিন্তু আমার লাইফটা নষ্ট হয়ে গেল।
হুম, পরে ওই ছেলের সাথে আমার দীর্ঘদিন কথা হয়, অনেক মারও খাইছি, কিন্তু উনি সে কন্টিনিউ পরক্রিয়া করতেই থাকলো। করতে করতে হুম, করতে করতে এক সময় উনি আমাকে টাকার চাপ দেয়, উনি বাহিরে যাবে টাকার চাপ দেয়, সেটা নিয়ে অশান্তি, আমাকে ডিভোর্স দিয়ে দেবে, এটা সেটা বিভিন্ন রকমের কথা পরিবার থেকে। পরে এক সময় উনি চলে যায়, বাহিরে চলে যায়, যাওয়ার পরে এই ছেলের সাথে আমার কন্টিনিউ সম্পর্ক থাকে, কিন্তু প্রবাসী জীবনে যে উনি কন্টিনিউ পরক্রিয়া চালিয়েই যায়। কিন্তু ওনার জন্য হুম, আমি খারাপ হয়েছি, আমি নিজে ইচ্ছে করে খারাপ হইনি। পরে এখন আস্তে 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 যাই হোক, সে এরকমই থাকলো। থাকার পরে আমি চাইছিলাম যে মানুষের জীবনে যা হয় হোক, আমি এত কষ্ট করার পরেও আমি বাঁচতে চাই, আমি দেখাতে চাই। পরে নিজের পরিবারকে বাদ দিয়ে আমি এই ছেলের সাথে দীর্ঘদিন সম্পর্ক চালাই। চালাতে চালাতে হুম, দীর্ঘ 7 বছর হয়ে যায়। 7 বছরের ভিতর খুব হুম, ভালো ছিলাম, মানে আমার খুব ভালো রাখতো, আমার কোনো হুম, সময় কাঁদতে দিত না, কষ্ট দিত না। এই ভালোবাসার থেকে আমি আমার এই দিককার সম্পর্ক নষ্ট করি না, এভাবেই থাকে, চলতে থাকে। থাকার হুম। পরে এই ছেলে তখন এখানে থাকতো, পরিবার থাকতো দূরে। ছেলের যখন বাবা মারা যায়, তখন পুরা ওই ওই পরিবারটা ছেলে কি বিবাহিত এখানে। ছিল না? ওই ছেলে অবিবাহিত ছিল যার সঙ্গে আপনার অ্যাফেয়ার হয়? না, ছেলেটা অবিবাহিতা, এখনো সে বিয়ে আচ্ছা। করেনি, ওভাবেই হুম, আছে। হুম, পরে আমার সাথে পবিত্র কোরআন পবিত্র কোরআন শরীফ সে কথা দেয়, সে আমার সাথেই হুম। বাঁচবে, আমার সাথে নেই। আচ্ছা। পরে আস্তে আস্তে কন্টিনিউ আমার সম্পর্কটা চলতেই থাকে, দীর্ঘ 7-8 বছর হয়ে যায়। হওয়ার পরে তার পরিবার যখন তার বাবা মারা যায়, সে পরিবারটা এখানে নিয়ে আসে, মানে তার পরিবারটা এখানে নিয়ে আসার পরে তখন থেকে আমার জীবনের লাইফ হেল্প, মানে সে আমাকে আর আগের মতো ভালো কন্টিনিউ কোনো কিছু দিচ্ছে না, কথা বলছে না, মানে অন্যরকম একটা ফিলিংস হয়ে গেছে আমার সাথে। হুম, তখন তার ছোট ভাই বলে আমি বাইরে যাব, আমাকে বাইরে পাঠাও। তখন সে অনেক টাকা, তার অনেক টাকা পয়সা ছিল, সে সবকিছুই করে তাকে বাইরে পাঠায়। পাঠানোর পরে তার ছোট ভাইয়ের বউ এখানে থাকে। আমি কোনো একটা মহিলা, সে আমার হাজবেন্ড হোক, সে আমার পরকীয়া প্রেমিকা হোক, আর যেই হোক, কখনো সে চাইবে না অন্য তোমার স্ত্রীকে খাতে পড়তে কাপড় চোপড় সবকিছু দিক, কেউ চাইবে ভাই? হুম, কখনো কোনো মেয়ে এটা সহ্য করবে না। তার ছোট ভাই বিদেশ চলে যাওয়ার পরে তখন তার আর্থিক অবস্থা কমে যায়, যখন ঋণ হয়ে যায়। আর পরিবারটা আসার পর থেকে আমার জীবনটা হেল করে দিছে। শুধু পরিবার 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 বলতে কি, শুধু ওই মহিলাটার জন্য আমার আমার মানে হেল্প হয়ে গেছে। আমি হুম, ওনার বাবা থাক বা মা থাক, এখনকার যুগের তো বাবা মাকেই ভাত দেয় না, কোনো সন্তান বাবা মাকেই দেখতে চায় না। আমি তখন বারবার বলেছিলাম তুমি এটা করো না। সে বাধ্যমূলক তার পরিবারকে এখানে নিয়ে আসলো। আনার পরে তার পরিবার ওই মহিলাটা ভাইয়ের বউকে সবকিছু দেয়। আমার কথা কি, তুমি এখনো বিয়ে করোনি, তোমার লাইফে কিচ্ছু নাই, তোমার ছোট ভাই সেটেলড হলে তো তোমাকে আর দেখবে না। কারণ সবাই চাই যার যে সন্তান ভালো থাকে, সে মা তার কাছেই থাকে। আমি এত বুঝাইছি, দেখো তোমার কোনো কিছু বেকার বেকার খাচ্ছো, একদিন তোমার ওরা ধোকা দিবে। আমি এইসব কথা বললেই ওই সাথে আমার কন্টিনিউ ঝগড়া হয়, খারাপ কথা আজে বাজে কথা হয়, আমিও বলি ওইও বলে, বলতে 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 লাস্টে এটা নিয়েই ঝগড়া। পরে আমি একদিন ওর সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিই, আমি ওনার সব নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিই, ওনার সাথে আমার কোনো কথাবার্তা হয় না। অনেক দিন বন্ধ বন্ধ থাকার পরে উনি একদিন হঠাৎ করে, আমি চলে যাচ্ছি এখান থেকে, কেন থাকবো না, উনি একদিন হঠাৎ করে সকালবেলা আমার ফোন দিয়ে বলছে তুমি কোথায়, তুমি আসো, আমি আমি অসুস্থ, আমি মরে যাচ্ছি, তুমি আসো, তোমাকে ছাড়া আমি হাসপাতালে যাব না। আমি বলছি আমি যাব না, তুমি কেন আমার পিছনে লাগছো, তুমি আমাকে ছেড়ে দাও, মুক্তি চাই। বলে না আমি ছাড়তে পারবো না। অনেক কিছু করার পর তারপরে আমি নাম্বারটা ব্লক করিনি। আমি মানুষের ক্ষেত্রে, আমি জানি ওর টাকা নাই পয়সা নেই দেখে মানুষের ক্ষেত্রে আমি মেডিকেল থেকে ওনাকে ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দিই যে তুমি যাও, আমি তোমাকে যাব না, আর আমার লাইফে তুমি আর এসো না। উনি আমার হাত পা ধরে অনেক কিছু ধরে, তাও আমি যাই না, কারণ আমি চাই না প্রতিদিন একটা ঝগড়া অশান্তি, আমার পছন্দ না, আর আমি চাই না। আমি বাট ওই জীবন শেষ করে দিয়ে আমি আমার সংসারটা ভালো মতন রাখতে চাই, কারণ আমি তো পাপ করে ফেলছি, বিশাল বড় পাপ করেছি, আমি আর ওখানে যেতে চাচ্ছি না। তারপরে উনি আমায় বলে তুমি কি করলে আমার সাথে থাকবে, আমি বললাম ঠিক আছে তুমি যদি আমার পবিত্র আমি থাকবো।
পরে আমার আল্লাহর কসম করে বলে আমি বলছিলাম তুমি ওই মহিলাকে কোনো কিছু দিতে পারবে না, ওই মহিলা যেন এখানে না থাকে। বলছিল হ্যাঁ তুমি যা বলবে তাই। আমি বলছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবা। বলছিল হ্যাঁ তুমি যা বলবে আমি তাই শুনবো। পরে লাস্টে 1 সপ্তাহ পরে ওই মহিলাটা আবার এই বাসায় চলে আসে। মহিলাটা আমাকে বলে ভাইয়া যখন গোসল করে ভাইয়ের বডি দেখলে আমার অনেক আফসোস হয়, আমার ভালো লাগে। ভাই আপনার পরকীয়া সম্পর্ক থাকলেও যদি আপনার প্রেমিকের নামে এরকম কথা তার ভাইয়ের বউ বলে, এটা কি আপনি সহ্য করবেন? কখনো কোনো মেয়ে সহ্য করবে না। একটা রুমের ভিতর 2টা রুম। এই রুমের ভিতরে এক পাশে উনি থাকে, এক পাশে ওনারা থাকে। মানুষের মন এখনকার যুগে বাবাই সন্তানকে ছাড়ে না, সেখানে কিসের ভাইয়ের বউ কিসের কি বলে আমার ছোট ভাইয়ের বউ, ঠিক আছে বুঝলাম। তারপরেও আমি কখনো এতটাও খারাপ মনে করিনি, গালাগালি যতই করি। কিন্তু এদিনে আসার পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পরে আমি আইসিতে থাকি 1 সপ্তাহ আমার বাবার বাড়ি। আইসিতে থাকার পরে আমার বোন ওনাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে দেখেন আপনি কি বলছেন জানি না, আমার বোন অনেক অসুস্থ, আইসিতে ভর্তি আছে, আমার নাকের ভিতর নল দিয়ে আমার গালের ভিতর নল দিয়ে আমি খুব অসুস্থ, মানে আমি মৃত্যু সত্যি চলে গেছি। সে আমাকে একটা এসএমএস দেয়নি বা আমাকে একটা কল দেয়নি, বা আমার বোনকে যদি বলতো দেখো আপু সে কেমন আছে, তাও ভাবতাম যে না সে আমার খোঁজ নিয়েছে, কিন্তু না নেয়নি। কন্টিনিউ 12 দিন হয়ে যায়। আমি তাকে যাওয়ার সময় অনেক গালাগালি করছিলাম, রাগ করছিলাম যে আমি তোমার সাথে থাকতে চাই না, তুমি নিয়ে আসছো, তুমি বেঈমান, তুমি নিয়ে আসছো কেন? আমার কোরআন শরীফ ছিঁড়ে যে কথা দিয়ে কথা রাখতে পারে না, তার সাথে আমি থাকতে চাই না। তারপরে আমি চলে যাওয়ার পর অনেক অসুস্থ আমি একদিন 12 দিন হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, মানে আমার ভিতরে একটা অস্বস্তি বিলাস করতে। আমি ভাবছি যে অসুস্থ ছিল কি হলো, কিন্তু সে আমার কথা একবারও জিজ্ঞেস করেনি। তারপরে আমি ওনাকে ফোন দিই, ফোন দেওয়ার পরে বলে আপনি কি, বলে কি খবর ভালো আছো? আমি বলছি হ্যাঁ। বলে আমি অনেক কান্নাকাটি করি, অনেক কিছু করি। সে আমায় বলে আমি আগের মতন আর হতে পারবো না, আগের মতন আর হতে পারবো না, তুমি থাকলে থাকো, না থাকলে যাও, আমার কাউকে লাগবে না, আমার কারোর দরকার নেই, আমি একা থাকতে চাই, আমার কাউকে প্রয়োজন না, আমার পরিবার না আমাকে না। কিন্তু ভাইয়া সে পরিবারের কাছেই আছে, পরিবার এক বাড়িতে আছে, পরিবার রান্না করছে, তুই খাচ্ছি ঘুরছি সবকিছু তো করছিস, আমার সাথে এটা করলি কেন? তুই তো জানিস শুনি, তুই তো সবকিছু জানতি যে আমি এরকম কি এরকম কি এরকম, সবকিছু জানার পরেই তো তুই আমার সাথে সম্পর্কটা কন্টিনিউ চলে গেছিস। তুই এমন পর্যায়ে চলে গেছিস আমার সাথে সম্পর্ক, একটা হাজব্যান্ড ওয়াইফ যা না করে তার থেকে তুই দ্বিগুণ খারাপ কিছু আমার সাথে করতেছ। কিন্তু তারপরে লাস্টে মানে এই ভিডিওটা তো সবাই দেখবে, মানে সবাই, এমন কোনো মানুষ নেই যে ভিডিওটা দেখবে না। মানে আমার সাথে উনি সবকিছুই, যাই হোক, যেমন হাজবেন্ড ওয়াইফ মতো সবসময় সব সময় কেমন করে সম্ভব? আপনি থাকতেছেন আপনার বাসায়, সে থাকতেছে তার বাসায়। যখন যেখানে বলতো সেখানে চলে যেত। আর আপনার হাজবেন্ড খোঁজ পেত না আপনি কোথায় যাচ্ছেন? না না, আপনার উনি হাজবেন্ড তো ছিল দেশে? হ্যাঁ উনি তো পরকীয়া, মানে উনি তো পরকীয়া লিপ্ত হয়ে পাগল। উনি তো আর আমার এই মেমোরিটা বুঝবে না। উনি যখন বাহিরে যায়, বাহিরে যাওয়ার সময় উনি আমার সাথে 3 মাস আমার সাথে ঘুমায় না। আপনার হাজবেন্ড? আমার সাথে তার মানে 3 আপনার মাস সে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার মানসিক বা শারীরিক কোনো রকমই সম্পর্ক ছিল না? না এতটা ছিল না, অনেক মারধর করতো আমাকে। আচ্ছা, কিন্তু এই ভদ্রলোকের সঙ্গে আপনার ইয়েটা সম্পর্কের গভীরতা অনেক বেশি হয়ে যায় সবকিছু, তাই তো? হ্যাঁ হয়ে গেছে। এখন আমি বাসা থেকে আসছি, আসার পরে উনি আমায় বলে তুই কে, তোকে আমি চিনি না, তুই আমাকে আর ফোন দিবি না, কখনো ফোন এসএমএস দিবি না, তোর সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ। কিন্তু সে তো আমার আল্লাহর কোরআন সে কথা দিয়েছিল তাই না, আমার আল্লাহর কোরআন তো মিথ্যে হতে পারে না কখনো। সে কেন আমার সাথে এরকম কাজটা করলো? আবার বলে যখন আমার প্রয়োজন হবে তখন আমি তোকে ফোন দেবো, তার প্রয়োজনে তো আমার প্রয়োজন না ভাইয়া, আমি তো তার প্রয়োজনে থাকতে চাই না। সে আমার কাছে কিছু টাকা চাইছিল, প্রতিবারে আমার থেকে টাকা নিত, নেওয়ার পর আমাকে রিটার্ন দিত। তো এবার চাওয়ার সময় আমার কাছে টাকা ছিল না, আমি তখন অসুস্থ ছিলাম।
একটু সমস্যা ছিল দেখে আমি ওনাকে টাকাটা দিতে পারিনি। তারপর থেকেই ওনার সাথে আমার এই ঝগড়াটা শুরু হয়। এখন উনি আপনি যে আমার টাকা দিতেন এই টাকা নিতেন কোত্থেকে? আপনার ইনকাম কি ছিল? ইনকাম ছিল বলতে কি, ওই যে আমার যে খাওয়ার টাকাটা দিত, আমি অনেক কষ্ট করে চলতাম, আমি গুছাতাম, মানে আমি ওটা নিয়ে সঞ্চয় করতাম আর কি, আমি অতটা নষ্ট করতাম না। এরকম মানে হয়তো আপনার আমি স্বামী যে টাকা হাসপাতাল, পাঠাইতো সেই টাকাই আপনি আপনার পরকীয়া বয়ফ্রেন্ডকে দিতেন? হ্যাঁ, কিন্তু সে আমাকে টাকাটা দিয়ে দিত। সে কখনো আমার থেকে 1 টাকা নেয়নি, মিথ্যার কথা বলবো না, আমাকে দিয়ে দিত। কিন্তু সে আমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করতেছে, মানে বিচ্ছিন্ন করে দিল আর কি, শুধু ভাইয়ের কারণে, শুধু ভাইয়ের বোর কারণে। কিন্তু আমি বলতে চাই, দেখেন কখনো উনি সুখী হবে না। আর দ্বিতীয় কথা কি জানেন, মানুষকে ঠকালেও আল্লাহর কোরআনকে সে যে মিথ্যা কথা বলে, তাই আর যাই হোক কখনো শান্তি পাবে না। উনি কি বিবাহিত? আপনার পরকীয়া না, বয়ফ্রেন্ড? না, এখনো উনি বিয়ে করেনি বিবাহিত সে। না, অথচ আপনি দাবি করতেছেন যে সে মানুষ ঠকাইছে। আপনি পরকীয়া করতেছেন, আপনি বিবাহিত, আপনি আরেকজনের বউ, আপনার হাজবেন্ড বিদেশে পরিশ্রম করতেছে, তাইলে অপরাধী সে না আপনি? আমি আপনি তো কান্নাকাটি আমি তো করতেছেন, আপনি নাকি কাঁদতেছেন যে আপনার অসুবিধা করছে দুনিয়াতে, আপনি তার বিচার চান, আপনাকে ঠকাইছে। ঠকাইলেন তো আপনি। আপনি একজনের ঘর করতেছেন, আপনার পেটের ভাত পর্যন্ত দিতেছে আরেকটা লোক। আপনি গিয়ে শুয়ে বেড়াইতেছেন আরেকটা লোকের সাথে, এবং ওই লোকটা যখন বন্ধ করলো আপনার সাথে সম্পর্ক, তখন গিয়ে আপনি কান্নাকাটি করতেছেন। আরে ভাই, সে 10 জনের সাথে তো শুইতে পারে। সে তার ভাই বউর সাথে শুইতেছে, আপনার সাথে শুইতেছে, আরো 10 জনের সাথে শুচ্ছে। বা যা ইচ্ছা করতেছে। কিন্তু অপরাধী সে চেয়ে বেশি তো আপনি। আমি মানছি অপরাধ আমি করছি, কিন্তু আমি আমার হাজবেন্ডের জন্য অপরাধটা করেছি। আমার হাজবেন্ড আমার যদি এই রাস্তাটা না দেখাতো, কখনো আমি অপরাধী হতাম না। সে যখন এইটা পরকীয়া এইটা লিপ্ত এইটা হতো, আমি আপনার কথার সাথে আমি একমত। হয়তো আপনি আপনার হাসব্যান্ডকে দেখে আপনার খারাপ হওয়ার ইচ্ছা হইছে। কিন্তু এইটাও তো হইতে পারে যে আমার হাসব্যান্ড খারাপ, আমি ভালো থাকলাম। আমার বউ খারাপ, আমি ভালো থাকলাম। হইতেই পারে। আমি ভালো সেটাও তো আপনি ছিলাম, করতে পারতেন। আমি ভালো ভালো ছিলাম, ছিলেন কিন্তু নাই, সেটাই আমি বলতেছি। আপনার এখন হাসব্যান্ডকে আমি নাই। পরকীয়া করে বলে দোষ দিচ্ছেন, এখন তো আপনি নিজে তার চেয়ে বেশি করতেছেন। আপনার হাসব্যান্ড ফোনে করতেছে, আর আপনি গিয়ে সে জানে বলতেছে হোটেল, বাসা, বনঘাট যেখানে বলতেছেন আপনি সেখানে চলে যাইতেছেন। তাহলে দোষটা কে বেশি খারাপ হলো? আপনার হাসব্যান্ড না আপনি? বলেন, আমি আপনিই বলেন। আমি বেশি, আমি খারাপ বেশি, আমি খারাপ বেশি। তাহলে আপনি কিন্তু কাঁদতেছেন কিসের জন্য? আমি তো খারাপ হয়েছি, কারণ আমাকে তো খারাপ বানানো হলো। না, আমি তো আপনাকে ছেড়ে কেউ দিছিলাম। জোর করে নাই, বোন। হ্যাঁ, এই জোর করছে। এই ঢঙের কান্না আপনি আমার সাথে করেন না। আপনারে কেউ জোর করে নাই। এই রাস্তা আপনি নিজে পছন্দ করছেন, আপনি নিজে যোগাযোগ করছেন, আপনি নিজে গিয়ে শুইছেন তার কাছে, আপনি নিজে গিয়ে এখনো কাঁদতেছেন। এই সম্পর্ক আপনি এখন ধরে রাখতে চান, এটা একটা নেতিবাচক সম্পর্ক, এটা একটা পরকীয়া আমাকে সম্পর্ক, এটা একটা অন্য মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক, আপনি ধরে রাখতে চান। তাহলে আপনি আপনি কিসের কিসের ঢঙে কাঁদেন আমারে বুঝান তো? আপনি কেন বিচার ভাইয়া, চাইতে আসছেন? আমাকে আমাকে জোর করা হয়েছে দেখে তো আমি কিছু, আমি আমি বন্ধ করে দিয়েছিলাম, আমি তাকে বন্ধ করে আপনাকে কে দিয়েছিলাম, জোর তাকে করছে? অনেকবার কিভাবে জোর সে করছে আমাকে আপনাকে এই সম্পর্কে সে যাইতে? আমাকে জোর করছে, সে অনেক ভাবে আমাকে জোর কিভাবে? করছে। আমার বুঝাও আমাকে বিভিন্ন বোন, রকম বুঝাও। বিভিন্ন রকমের ট্রিক্স দিয়ে আমাকে বলা হয়েছে। আমি আমি শুনতে তারপরে পাচ্ছি, বলো আমাকে যে কিভাবে জোর করছে, আমি সে জোরের সে কাণ্ডটা আমি শুনতে তখন চাই। যখন তার সাথে বললাম যে আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, আপনি চলে যান, আমি তো আপনাকে ব্লক হুম, করে দিছি। সে আমায় বলে আমি দিলাম। তোমার বাসায় মিডিয়া নিয়ে যাব। আমি কি তোমার বাসা চিনি না? তোমার বাসায় যাব, তোমাকে সবার কাছ থেকে হাতে পায়ে ধরে তোমাকে ভিক্ষা চাবো। তারপরে যখন আমি বুঝলাম যে না, সে যদি কখন এটা করে ফেলে তাহলে তো আমার জীবনে যতটুকু বাকি ছিল সেটাও আর থাকবে না। তখন আমি বাধ্য হয়ে, বাধ্য হচ্ছে, আচ্ছা, আচ্ছা। মানে আপনার জামাইর টাকাও দরকার আপনার, আবার আপনার পরকীয়া বয়ফ্রেন্ডের শারীরিক সম্পর্ক আপনার দরকার। দুটোই ছাড়বেন না আপনি। তাই না বোন? ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি 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 বলি ভাই শুনেন, পরে আস্তে আস্তে আমার জামাই আমাকে আর টাকা দিত না। সে হুম, জানি না, আমার সাথে কথা বলতো না, আমাকে টাকা দেওয়াও বন্ধ করে দিত, কথা বলতো না। লাস্টে ওকে, আমি আমার বাবার টাকায় চলতাম, আমার বাবা আমাকে টাকা দিত, ওটা দিয়ে আমি সংসার চালাইতাম, আমার ছেলেকে হ্যাঁ, পড়াইতাম। এখনো হুম, কিন্তু আমার বাবাই টাকা দেয়। সে আমার সাথে ওকে। কন্টিনিউ যোগাযোগ করে না, আর সে আমাকে টাকাও দেয় না। এখন আমাকে বলো বোন, তোমার বয়ফ্রেন্ড যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তার ছোট ভাইয়ের বউয়ের সাথে কি তার কোনো শারীরিক বা মানসিক সম্পর্ক আছে বলে তুমি নিশ্চিত? না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু তারা তো এটা আমি একই কখনো, বাসায় থাকে। একই বাসায় থাকে কিন্তু কিছু কিছু বিহেভ আমার পছন্দ না।
আমি বলেছিলাম যে আমার ও সপ্তাহ নেই, ওরা যে খারাপ। পছন্দ অপছন্দ জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি তুমি কি তোমার বয়ফ্রেন্ডের এমন কোনো কিছু দেখছো, বুঝছো যে সে তার ভাইয়ের বউয়ের সাথে মিলিত হয়? না 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 না, আমি এটা বিশ্বাস করি না। তাহলে তুমি ওই যে ওর বোনের বউয়ের ওই কথাটা কোত্থেকে শুনলে যখন বলতেছে যে আমি ওই যে তোর বয়ফ্রেন্ডের বডি দেখছি, এটা কোত্থেকে বলতেছে? ওনার সাথে আমার দীর্ঘ SMS হতো, কথা হতো, মানে ওই মহিলার সাথে, ওই মহিলাটা ওনার ভাইয়ের বউয়ের সাথে আমার কন্টিনিউ কথা হতো। এর কি বিষয়? যেমন আমি ওনাদের বাসায় গেছিলাম একদিন, গেলি পারে উনি কিভাবে আমার নাম্বারটা নেয় আমি জানি না। না জানার পরে উনি একদিন আমাকে একটা SMS দেয়, তুমি কেমন আছো? আমি বলি তুমি কে? পরে আস্তে আস্তে ইমোতে কথা হয়, হতে 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 এরকম কথা প্রায় চলে। ওর বাসায় কখন কোন খাবার, ওর মানে ওর ভাসুর কি কখন কোনটা নিয়ে আসছে, কখন কি দিচ্ছে, কখন কোথায় যাচ্ছে, কখন কি খাচ্ছে, মানে প্রত্যেকটা সিগন্যাল ওই আমাকে দিত। কেন দিত আমি জানি না। আবার আচ্ছা। একদিন হঠাৎ করে আমার সঙ্গে দেখা হওয়ার পরে বলে, ভাইয়া তো বিয়ে করবে কেন, ভাইয়ার বউ তো আছেই। মানে ওনার সাথে হয়তো ওনার ফোনে কোনো কিছু আসছিল, ওটা হয়তো দেখছে। তখন ওনার ফোন ছিল না, ওনার ভাইয়ার ফোন দিয়ে কথা বলতো। হয়তো কোনো কিছু দেখার পর উনি আমাকে কথা বলে, ফলে আস্তে আস্তে আমার সাথে আমার কথা হয়। প্রত্যেকটা যখন যে জিনিস একটা মানুষের সাথে যদি একটা মানুষের সম্পর্ক থাকে, তার বাহিরে যদি একটা মানুষ সব কথা বলে, সে কখনো সহ্য করবে না, কখনো সহ্য করবে না এটা। পরে একদিন উনি গোসল করে বাথরুম থেকে বের হয়ে আসলে উনি মনে হয় 5 মিনিট পর আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলছে, আমি বলছি কি ব্যাপার, কি করো, কোথায়? বলে বাসায়। আমি তোমার ভাইয়া কোথায়? বলে ভাইয়া বাসায়। কিন্তু শিওর আমি মানে উনি ধরতে পারতো না যে আমি কেন জিজ্ঞেস করতাম। বলে ভাইয়া বাসায় গোসল করে আসলো। তা এরকম কথা বলতে বলতে বলছে, হঠাৎ করে আমাকে বলছে, ভাইয়া না, ভাইয়ার গোসল করার পরে আমার খুব ভালো লাগে, ভাইয়ার বডি ফিগার অনেক সুন্দর লাগে। তখন আমার মাথার ভিতর সেন্স অন্যরকম হয়ে যাচ্ছে, এ কি বলে। তখন আমি ফোনটা কেটে দিয়ে ওর কাছে ফোন দিয়ে বলি, গালাগালি করি যে তুই বাসার ভিতরে এভাবে থাকিস কেন, এভাবে হ্যান ত্যান। ও এখন আমার জিজ্ঞেস করে তুমি এত কথা কোথায় পাও, এত কিছু কোথা থেকে পাও। আমি স্বীকার করি না। পরে এরকম চলতেই থাকে কন্টিনিউ, কখন কি করে, কোথায় যায়, কি করে না করে, বাসায় কি খাবার নিয়ে আসে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ওই মহিলা আমাকে দেয়। কেন দেয় আমি জানি না। পরে আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগতো আমার। আপনার চেয়ে তো তার সাথে সম্পর্ক ভালো মনে হচ্ছে। মানে সে আমার সাথে ওভাবে আমাকে প্রত্যেকটা পয়েন্ট দিত যাতে আমি সহ্য না করতে পারি, আমাদের ভিতরে একটা কোনো অশান্তি হওয়ার পর আমরা সরে যাই আর কি, আমাদের ভিতরে কোনো সম্পর্ক না থাকে। পরে এরকম নাকি তার আজকে সাথে বলে, তার সম্পর্ক ছিল বলে দেয়? আমি সেটা বলতে পারবো না। আমাকে বলে আজকে ভাইয়া আমার জন্য অলিভ অয়েল তেল আনছে, আমাকে আমার জন্য 3 পিস কাপড় কিনে দিছে, আমাকে জুতা কিনে দিছে আমাকে। আমার প্রশ্ন ওনার কাছে থাকতো, আমি ওনাকে জিজ্ঞেস করতাম, ওনার হাজবেন্ড আছে, ওনার হাজবেন্ড যখন বর্তমান আছে, তুমি কেন ওনাকে দিবে? হ্যাঁ দিতে পারো, কোন একটা ঈদ আসলো বা কোনো একটা অনুষ্ঠান আসলো, তোমার ছোট ভাইয়ের বোনের মতন তুমি একটা গিফট তাকে দিতে পারো, কিন্তু কন্টিনিউ তুমি কেন দিবে? তার হাজবেন্ড তো আছে না, তার হাজবেন্ড তো মরে যায়নি, তুমি কেন দাও? আমি ওনাকে বোঝাতাম, দেখো তুমি যা করছো করছোই, তুমি এখন বিয়ে শাদী করো, বিয়ে শাদী করে সংসার করো, তুমি আমার লাইফে আর ঢুকো না। আমি বিয়ে করবো না। আমি কেন বিয়ে করবেন না, বিয়ে করেন। কয় না, বিয়েটা করবে কিভাবে? আমার ওয়াইফের সামনে যদি আমি আরেকটা মহিলাকে এরকম ভরণ পোশাকের দায়িত্ব নেই, সে বউ তো কখনোই থাকবে না। আমি কেন, অন্য কোনো নারীও তো থাকবে না কেন, সে তার ছোট ভাইয়ের বউ, কেউ থাকবে না, কোনো মহিলাই থাকবে না। থাকবে কি না বলেন? কখনোই থাকবে না। তো যাই হোক, আমি ওনার জীবন থেকে সরেই গেছিলাম। উনি আবার আমার কিভাবে ফল্টে ফেলে উনি আমার লাইফে ঢুকলো। আমার সংসারটা ভালোভাবে চলছিল, আমি চুপচাপ ছিলাম। অনেক কান্নাকাটি করার পর আমি আমার মতন কন্টিনিউ ঠিক হয়ে গেছিলাম। আমি ওখানে আর যাইতে চাইনি, কিন্তু উনি অনেক বিভিন্ন রকমের প্রতারণা করার পর উনি আমার লাইফে আবার ঢুকলো। ঢুকে সেই দুঃখটা দিয়ে আমাকে এমন ভাবে ছাড়লো যাতে আমার এই কুলটাও যায়, যাতে আমার ওই কুলটাও যায়। আমি ওনাকে ছাড়তে চাই না। তাই তো হলো, বিশ্বাসঘাত এখন মানুষ। আপনার হাজবেন্ডও আপনার সাথে নাই, আপনার বয়ফ্রেন্ড পরকীয় বয়ফ্রেন্ডও আপনার সাথে নাই, দুটোই তো গেল আপনার। হ্যাঁ, সে এখন আমাকে বলে, আমার যখন প্রয়োজন হবে আমি তখন তোমার ফোন দেবো, তোমার প্রয়োজন। মানে না, আপনাকে আপনাকে ইউজ করার জন্য রাখতে চায়। সেটাই তো মনে হয় যে আমি ওনার রক্ষিতা, আর কোনো কিছু না। যখন ওনার মন চাইবে তখন উনি আমাকে ডেকে নেবে। কেন আমি তা চাবো কেন? আমি তো এত সস্তা না। আমি কি সস্তা হয়ে গেছি নাকি?
প্রতিবার আমাকে ব্ল্যাকমেল করবে কেন? আমি তো মানুষ, একজন মানুষ না, আমি তো অমানুষ নাকি? আমি ভুল করছি, আমি স্বীকার করি আমি অনেক ভুল করছি। আমার এই ভুলের কোনো ক্ষমা নেই, আমার এই ভুলের কখনো ক্ষমা নেই। আমি সেই জন্য সবার কাছে অনুরোধ করে মাপ চাই, আপনারা কেউ এরকমটা করেন না। যে ন্যাংরা হোক খোড়া হোক যেটাই হোক তাকে নিয়ে সংসার করুন, না হলে রাস্তায় নাই গার্মেন্টস করে খান, কোনো কিছু করে খান, কিন্তু কোনো পরকীয়া লিপ্ত হবেন না, আর কোনো ছেলেকে বিশ্বাস করেন না। আমি ভুল করছি, ভুল করতে অনেক ভুল করছি। যারা দেখতেছে তাদের জন্য যদি বোন কিছু বলেন। আমি সবাইকে বলি, আপনার আর কেউ পরকীয়া করেন না, কোনো ছেলের ফান্দে পড়েন না, কেউ স্বামীকে ঠকায়েন না, কখনো না। স্বামীর মতন কেউ হয় না, লাইফ পার্টনার হয় না। আমি এই ছেলেটাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। আমি এই ছেলেটার জন্য আমি লাইফ সাপোর্টে থাকছি 7-8 বার, কিন্তু এই ছেলেটা কখনো আমায় বুঝলো না। আমার কখনো এই ছেলেটা আমি যেতে চাইনি, আমার লাইফে ঢোকার পরে আমার জীবনটা সাক্ষাৎ করে দিছে। আমি চাই না কখনো তো আমার মতন কোনো মেয়ে এটা করুক, কখনো না, কোনো মেয়ে না, কখনো না। কোন ছেলেকে কিন্তু কেনার আমি জন্য কিন্তু আমি কখনো কখনো আমি এটা বিশ্বাস করি না তার ভাইয়ের বউর সাথে তার কোনো খারাপ সম্পর্ক আছে। আমি শুধু তাকে বলতাম, দেখো তুমি তোমার সবকিছু দিয়ে দিচ্ছ কেন? তোমারও তো একটা জীবন আছে, তোমার একটা লাইফ পার্টনার আছে। মানুষ মাই বেমানি করে কখন জানো? তার যে সন্তান ভালো থাকে সেই সন্তানের উপর ইয়ে মা চলে যায়। আর তুমি তো তাদের জন্য সবকিছু নষ্ট করতো। তুমি তোমার লাইফটা বলো, অনেক অসুস্থ থাকে জানেন, পরিবারের জন্য অনেক অসুস্থ থাকে ওই ছেলেটা। আমি অনেক সাহায্য করছি, কিন্তু সে পরিবার করে অনেক অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তার পরিবারের মানুষ ওনাকে সাপোর্ট করে না। কিন্তু তার বোঝা উচিত ছিল যে আমি কথাগুলো যে বলতাম, কথাগুলো খারাপ বলতাম না, তোমার ভালোর জন্যই বলতাম। কিন্তু তুমি আমাকে ভুল বুঝে তুমি আমার সাথে এটা করলে। আমার জীবনটা না, আমার একসঙ্গে তুমি 2টা পরিবার নষ্ট করে দিলে। আপনি আমি কি আমি বলতেছিলেন যে সব মেয়েদেরকে রিকোয়েস্ট করছিলেন যে কোনো ছেলেকে যেন হ্যাঁ, সব মেয়েদেরকে আমি রিকোয়েস্ট করি, বোন বাবা মা যেখানে দিক সেখানেই যাও, কোনোদিন কোনো পরকীয়ার পাল্লায় পড়ো না, কারোর সঙ্গে এরকমটা করো না। আমি সেরকমটা করছি, আমি তো ঠকাইছি, আমি তো নিজে শেষ, আমি নিজে এখন মরে একটা চিন্ত লাশ। পৃথিবীর উপর আমার বাঁচার কোনো অধিকার নেই। মাঝে সাঝে মনে হয় করি, কিন্তু না, আমার একটা ভবিষ্যৎ জায়গা আমি করতে পারি না, কিন্তু আমি আমার কাছে বাঁচতে খুব চাই। অদ্ভুত লাগতেছে বোন, তুমি বলতেছো কোনো মেয়ে যেন কোনো ছেলেকে বিশ্বাস না করে। এই ভিডিও দেখার পরে কোনো ছেলে কোনো মেয়েকে, বিবাহিত বউকেও বিশ্বাস করবে যে যার জন্য খানা পড়া টাকা দেওয়ার জন্য একটা ছেলে জীবন দিয়ে দেয়, সে আর একটা ছেলে পরকে একজন ছেলের কে বিশ্বাস যেন না করে, এটা উপদেশ দিতেছে। কি বলবো বোন, আমার কাছে বড় অদ্ভুত লাগলো দুনিয়াটা, বুঝছো? বাট এনিও, হয়তো ওই তোমার পরকীয়া ছেলেটা ছেড়ে গেছে বলেই তুমি এখন নতুন করে নতুন সিদ্ধান্ত নিতে পারবা, বুঝতে পারছো হ্যাঁ, যে জীবন কি, অবশ্যই। স্বামী কি। ওইটাই দোয়া করি, আল্লাহ তোমারে মাফ করুক, তোমার সম্পর্ক ঠিক রাখুক, তোমার সন্তান আসছে, তোমার হাজবেন্ডের সঙ্গে ঠিক করো। আর হাজবেন্ডের অবশ্যই আমি গুরুত্বটা চাই, বোধহয় হাজবেন্ড না যাওয়া পর্যন্ত বোঝা যায় না। আমি চাই তো এটা, কিন্তু যে ছেলেটা আমার সাথে এরকমটা করলো, আল্লাহ না করুক, সে ছেলে একদিনকার জন্য হলেও বুঝতে পারবি যে মানুষ ঠকানো আর আল্লাহর পবিত্র কোরআন সে মিথ্যা কথা বলার শাস্তিটা কি। আমি আজ থেকে ভালো টাইমা যাও, তুমি ধর্মের কথা বইলই না, মানুষ ঠকানোর কথা বইলো না, ঠকবাজ বোন তুমি, সরি। ওর যে হ্যাঁ 100 কোটি গুণ বেশি ঠকবাজ তুমি ওই ছেলের চাইতে। সে কারো ঘরের হ্যাঁ জামাই না, তুমি একজনের ঘরের বউ, একজনের মা। সো তুমি এই হ্যাঁ ঢং, এই নাকি কান্না তুমি দিও না, তোমারে মানায় না, মেয়েদের প্রতি ইজ্জত নষ্ট হয়ে যাবে ছেলে। আমি দোয়া করি বোন সবকিছু ঠিক হোক, এইটুকুই বলার আছে আমার। হ্যাঁ এবং আহ, হ্যাঁ আমি আসলে মন থেকে চাই তোমার সংসার ঠিক হোক। এবং আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা, আমি ঢাকাতে, সে আর একটা জেলায়, ঢাকার বাইরে আছে, আমরা জেলার নামটা বলছি না।
পশ্চিম দিকের একটা জেলা। সো আমরা দোয়া করি যে এরকম ঘটনা না ঘটুক গ্রামের মধ্যে প্রত্যন্ত এলাকায়, যেখানটা আধুনিকতার ছোঁয়াই পৌঁছায় নাই, সেইখানের পরিস্থিতি যদি এটা হয়, তাহলে আপনি বুঝে নিতে পারেন যে পুরো দেশের কি অবস্থা, পুরো জাতির কি অবস্থা। আমরা চেষ্টা করছি যতটুকু নিজেকে ভালো রাখা যায়, শুধরানো যায়, ঘটনাগুলো ভুলে মানুষকে সচেতন করা যায়। থ্যাংক ইউ বোন, আল্লাহ তোমায় ভালো রাখুক। আসসালামু আলাইকুম।